ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের এপিসোডে আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইটের অ্যাব্রিজড ভার্সন। অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত কমেডি, একটা মজার নাটক। এবার বিষয়টা হচ্ছে, চার্লস আর মেরি ল্যাম্ব শেক্সপিয়ারের মৃত্যুর প্রায় 150-200 বছর পর রোম্যান্টিক এজে ওরা দুই ভাই বোন চার্লস আর মেরি ল্যাম্ব শেক্সপিয়ারের লেখা নাটকগুলো বাচ্চাদের জন্য ছোট ছোট গল্পের রূপ দেন। সেটা টেলস ফ্রম শেক্সপিয়ার বলে একটা বইতে একসাথে কালেক্টেড হয়। সেই বই থেকেই আজকে আমি অ্যাজ ইউ লাইক ইটটা পড়ব। অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের অন্যান্য ড্রামাগুলোর মতো 5টা অ্যাক্টে ভাগ করা। সেই 5টা অ্যাক্টের মধ্যে আবার প্রচুর সিন রয়েছে। কোনো অ্যাক্টে 5টা সিন রয়েছে, কোনো অ্যাক্টে 8টা সিন রয়েছে, কোনো অ্যাক্টে 7টা সিন রয়েছে। আমাদের এত কিছু ভাগ করা নেই, আমাদেরটা জাস্ট একটা স্টোরির মতো দেওয়া রয়েছে। আর অনেক ক্যারেক্টারও কেটে ছেঁটে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের কাছে যে ভার্সানটা দেওয়া রয়েছে আমরা আজকে সেটাই পড়তে শুরু করব। তাহলে চলো, সময় না নষ্ট করে লেগে পড়া যাক, আজকের ক্লাস শুরু করা যাক। চলো, আমরা আজকে যেটা পড়ব তার নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এই কমেডিটার নাম। তাহলে শুরু করছি। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। গল্পটা শুরু হচ্ছে এমনই একটা সময় যখন ফ্রান্স অনেকগুলো প্রভিন্স এবং ডিউকডমে বিভক্ত ছিল। বলতে পারো বাংলায় মোটামুটি ক্লোজেস্ট ট্রান্সলেশন যেটা আসে সেটা হচ্ছে জমিদারি। অনেকগুলি জমিদারিতে বিভক্ত ছিল। In one such province, there was a usurper who had deposed and banished his elder brother, the lawful duke. ওইরকম একটা প্রভিন্সে একজন উসুরপার মানে একজন বিদ্রোহী, একজন রাজার এগেনস্টে যে বিদ্রোহ করে, রাজাকে যে চ্যালেঞ্জ করে তার সিংহাসনের জন্য, তাকে উসুরপার বলা হয়। একজন উসুরপার মাথাচাড়া দিল। সে তার দাদা লফুল ডিউক, মানে একজন যে ন্যায় বিচারকারী ডিউক ছিলেন, লফুল, তিনি ছিলেন ভালো, তিনি একদম ন্যায়বান মানুষ ছিলেন। বাংলায় ন্যায়বানই তো বলে, তাই তো? যাই হোক, জানি না, কিছু একটা বলে, মোট কথা লফুল ডিউক ছিলেন। তাকে তিনি ব্যানিশ করে দিলেন। তিনি তার দাদাকে সিংহাসন থেকে নামালেন এবং বিতাড়িত করে দিলেন তার এল্ডার ব্রাদারকে, তার দাদাকে। The Duke, who was driven away from his kingdom by his younger brother, retired to the forest of Arden along with his faithful followers. ডিউক, যাকে তার কিংডম থেকে তার ভাই তাড়িয়ে দিল, সে ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে আশ্রয় নিল। ফরেস্ট অফ আর্ডেন কি? ফরেস্ট অফ আর্ডেন হচ্ছে একটা বিশাল অরণ্য। সে কার সাথে গিয়ে আশ্রয় নিল? ফরেস্ট অফ আর্ডেনে তার কিছু ফেইথফুল ফলোয়ার্সদের সাথে গিয়ে আশ্রয় নিল, তার কিছু বিশ্বস্ত সঙ্গী সাথীদের সাথে নিয়ে আশ্রয় নিল। তাহলে দিস পিপল সুন গট অ্যাকাস্টাম টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট। এই সব লোকেরা, মানে ডিউক এবং তার অনুচররা, ফরেস্টের একটা লেজি লাইফ সেটার সাথে অভ্যস্ত হয়ে পড়লো। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দেন দ্য লাইফ অফ আ কোর্ট। কোর্ট মানে হচ্ছে রাজসভা। কোর্টের লাইফের চেয়ে এই লাইফটা, জঙ্গলের লাইফটা অনেক বেশি রিল্যাক্সিং বোধ করতে লাগলো তারা। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ইউথস কেম অ্যান্ড স্পেন্ট দেয়ার লিজার টাইম অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ। তারা ইংল্যান্ডের রবিনহুডের মতো জীবন কাটাতে লাগলো। আর এমনিতেও এই জঙ্গলে প্রচুর নোবেল ইউথস, মানে প্রচুর সম্ভ্রান্ত পরিবারের ইয়াং ছেলেরা এসে সময় কাটিয়ে যায়, তাদের অবসর সময় কাটিয়ে যায়। এবার বিষয়টা হচ্ছে, ইংল্যান্ডের রবিনহুড কে ছিল? যারা জানো না, অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য আমি বলে দিই। রবিনহুডের গল্প আমরা পাই ইংল্যান্ডের বিভিন্ন উপকথায়, লোককথায়। রবিনহুড নামে একটি গ্রামের ছেলে ছিল ইংল্যান্ডে। শেরউড ফরেস্ট বলে একটা জঙ্গল ছিল, তার পাশের একটি গ্রামের ছেলে ছিল। সেখানকার যিনি জমিদার ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী, প্রবল অত্যাচারী। তিনি গরিবদের মারাত্মক অত্যাচার করতেন খাজনা নেওয়ার জন্য, আর নিজে গরিবদের থেকে সমস্ত খাজনা শোষণ করে, সমস্ত ফসল টসল খাজনা শোষণ করে নিয়ে গিয়ে নিজেরা লাক্সারি জীবন কাটাতেন, আমোদ প্রমোদ বিলাসবহুল জীবন কাটাতেন। তো রবিনহুড কি করে? রবিনহুড ওই শেরিফের, ওই নগরপালের, তারপরে জমিদারের বাগান থেকে হরিণ শিকার করত।
হরিণ শিকার করে সে গরিব মানুষদের মধ্যে মাংস বিতরণ করতো। তাকে যখন তারা পেয়াদা পাঠিয়ে ধরতে আসে, তখন রবিনহুড পালিয়ে এই শেরহুড ফরেস্টে আশ্রয় নেয়, এবং আস্তে আস্তে রবিনহুডের দলে আরও অনেক লোক যোগ দিতে থাকে। এরা ছিল রবিনহুড ছিল তীর ধনুক চালানোয় অত্যন্ত দক্ষ, খুব ভালো তলোয়ার লড়াই জানতো। এছাড়াও তার দলে যারা যোগ দেয় তারাও বেশ ভালো যোদ্ধা ছিল, এবং যারা ভালো যোদ্ধা ছিল না তারা ট্রেনিং করে ভালো যোদ্ধা হতে থাকে, এবং তারা ওই শয়তান জমিদারের পেয়াদাদের সাথে, সৈন্যদের সাথে লড়াই করে তাদের থেকে ধন সম্পদ ছিনিয়ে এনে, বড় লোকদের বাড়িতে ডাকাতি করে তাদের থেকে ধন সম্পদ ছিনিয়ে এনে গরিবদের মধ্যে বিতরণ করত। এটা হচ্ছে রবিনহুড। তাই এই যে রবিনহুড আর তার অনুচররা যখন জঙ্গলে থাকতো তখন তারা কি করতো, তখন তারা পশুর মাংস, গাছের ফল, ঝর্ণার জল এইসব খেত, জঙ্গলের মধ্যে কাঠ পাতা দিয়ে কুটির বানিয়ে থাকতো। সেই রকম রবিনহুডের মতো লাইফ লিড করতে তারা শুরু করে। In summer, they took rest under the shade of the trees, watching the playful sports of the forest deer. সামারের সময় তারা গাছের ছায়ায় শুয়ে ফরেস্ট ডিয়ার, জঙ্গলে হরিণদের প্লেফুল স্পোর্টস দেখতো, মজার খেলা দেখতো। দে ইভেন ফেল্ট স্যাড দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড। তাদের খুব খারাপ লাগতো যে হরিণগুলোকে মেরে তাদের খেতে হয়। টিপিক্যাল থট অফ আ লেজি ফিলোসফার। আমরা বসে বসে ভাবছি, কি কষ্ট গরিব মানুষের, অথচ বাড়িতে বসে বিরিয়ানি চাটাচ্ছি। এই যে আমাদের মতোই লকডাউনের সময় আমরা ভাবছি, যারা রাস্তায় আছে, যারা খেতে পাচ্ছে না, যারা ভ্যান চালায়, যারা মিস্ত্রি কাজ করে, তারা বেচারা খেতে পারছে না, বলে আমরা মাংস ভাত খাচ্ছি বাড়িতে। সেই রকমই ব্যাপারটা হচ্ছে। বলছে, এই সুন্দর হরিণগুলো, এদেরকে মেরে আমাদের খেতে হয়, খেয়েও নিচ্ছে। যাই হোক, সেটা অন্য কথা। ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, শীতকালে যখন ঠান্ডা হাওয়া দিত, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড বাট সেড, ডিউকের ঠান্ডা লাগতো, কিন্তু তিনি বলতেন, দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সেলার্স। এই যে প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া আমার শরীরের ওপর দিয়ে যা বয়ে যাচ্ছে, এই হচ্ছে সঠিক পরামর্শদাতা, ট্রু কাউন্সেলর, সঠিক পরামর্শদাতা, সঠিক বন্ধু। দে ডু নট ফ্ল্যাটার, তারা ফ্ল্যাটার করে না, মানে তারা মিথ্যে তারিফ করে না, তারা চাগায় কম, পাতি বাংলায় বলতে গেলে তারা চাগায় না। ওই যে চাগায় আমরা বলি না, যে গাছে তুলে মই কেড়ে নেওয়া। বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, আমাকে সত্যি জানান দেয় যে আমি কোন অবস্থায় রয়েছি। অ্যান্ড দো দে বাইট শার্পলি, তারা অত্যন্ত তীব্রভাবে কামড় বসায়। দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। আনকাইন্ডনেস আর ইনগ্র্যাটিটিউড মানে নির্দয়তা আর অকৃতজ্ঞতা, ঠিক আছে? এই দুটো কামড় আরও বেশি ভয়ঙ্কর ঠান্ডা হাওয়ার কামড়ের চেয়েও। মানে ওর ভাই, নিজের ভাই তাকে বিতাড়িত করেছে তার সিংহাসনের লোভে, তাই তো? তারপরে ভাইকে বিশ্বাসঘাতকতা করতে যারা সাহায্য করেছে তারা এতদিন তার বন্ধু ছিল। তবে কি বলছে, যে ঠান্ডা বাতাস, কনকনে ঠান্ডা বাতাস কষ্ট দেয় বটে, কষ্ট হয়, ঠিক কথা, আমি অস্বীকার করবো না, কিন্তু ওই বিশ্বাসঘাতকদের মতো নয়। He remarked that men might say against adversities, but there are some uses of the poisonous toad. ঠিক আছে, তিনি বলেন যে অনেক মানুষ অ্যাডভার্সিটির কথা বলবে। হোয়াট ইজ অ্যাডভার্সিটি? প্রতিবন্ধকতা, অসুবিধা, খারাপ দিকটার কথা বলবে, কিন্তু এমনকি একটা পয়জনাস টোড মানে একটা বিষাক্ত ব্যাঙ, যেটা অত্যন্ত বিষাক্ত, সেটারও আবার কিছু ভালো দিক আছে, সেটা থেকেও অনেক কিছু তৈরি করা যায়, তার বীজ থেকেও অনেক ওষুধ তৈরি করা যায়। সেই আর কি, প্রত্যেকটা জিনিসেরই দুটো দিক আছে, ভালো আর খারাপ। In this way, the Duke drew lessons from nature, and he found tongues in trees, books in the flowing stream, sermons in stones, and good in everything. এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। টাংস ইন ট্রিজ মানে তিনি গাছের মধ্যে জীব খুঁজে পেলেন। কিরম জীব খুঁজে পেলেন গাছের মধ্যে? কি গাছ কি মাকালি হয়ে দাঁড়িয়েছে নাকি? খামোকা জীব খুঁজে পেলেন কি করে? না, গাছ যেন কথা বলছে তার সাথে, মানে নেচার যেন কথা বলছে, নেচার উপদেশ দিচ্ছে, নেচারের থেকে তিনি অনেক কিছু শিখছেন। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, এই যে বয়ে চলা নদী, ছোট নদী, সেগুলো যেন বইয়ের মতো কাজ করছে, সেটা থেকেও তিনি জিনিস শিখছেন। সারমন্স মানে হচ্ছে নীতিবাক্য, তিনি পড়ে থাকা একটা পাথর, সেটার থেকেও নীতিবাক্য শিখছেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, সব কিছুর মধ্যে ভালো দেখতে পাচ্ছেন। মানে বেসিক্যালি তিনি ফরেস্টের লাইফে থেকে অনেক কিছু জিনিস শিখতে পারছেন।
নেচার তাকে অনেক কিছু জিনিস শেখাচ্ছে যেটা তিনি এতকাল রাজসভার লাক্সারির মধ্যে থেকে পাননি শিখতে, শুধুমাত্র বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। নেক্সট নেক্সট আমরা দেখি কি রয়েছে। দ্য banished duke had a daughter named Rosalind, and like her father, she was also thrown out of the kingdom. বিতাড়িত ডিউকের একটা মেয়ে ছিল, তার নাম রোজালিন্ড, আর তার বাবার মতো তাকেও রাজত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল। বাট শি স্টিল রিমেইনড ইন দ্য প্যালেস, বিইং দ্য কম্প্যানিয়ন অফ সিলিয়া, দ্য প্রেজেন্ট ডিউকস ডটার। কিন্তু তাকে তখনও পর্যন্ত প্রাসাদে রেখে দেওয়া হয়েছিল। নতুন যে ডিউক হয়েছে, কাকা মানে রোজালিন্ডের কাকা যে নতুন ডিউক হয়েছে ওর বাবাকে তাড়িয়ে দিয়ে, সেই কাকার একটা মেয়ে আছে সিলিয়া, সিলিয়ার কম্প্যানিয়ন হিসেবে, সিলিয়ার সঙ্গী হিসেবে রয়ে গিয়েছিল প্যালেসে। The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two sisters. ওই দুই ভাই ডিউকের মধ্যে ঝামেলা হতে পারে, কিন্তু সেটা এই দুই বোনের বন্ধুত্বে কোনো ছাপ ফেলেনি। ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড হোয়েনেভার শি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার ফাদার। এমনকি সিলিয়া সবসময় রোজালিন্ডকে বোঝানোর চেষ্টা করতো, রোজালিন্ডকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো, যখন রোজালিন্ড তার বাবার কথা ভাবতে ভাবতে স্যাড হয়ে পড়তো, দুঃখিত হয়ে পড়তো। One day, when Celia was talking to Rosalind in her usual kind manner, a messenger came with the news that there would be a wrestling match and they could go and watch if they so wanted. একদিন সিলিয়া বসে রোজালিন্ডের কথা চিন্তা করছে, তখন একটা মেসেঞ্জার এলো, একজন দূত এলো। দূত এসে বললো একটা রেসলিং ম্যাচ খেলা হবে, আর তারা যদি চায় তো গিয়ে এটা দেখতে পারে। সিলিয়া এগ্রিড টু গো, থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড। সিলিয়া এগ্রিড টু গো, সিলিয়া রাজি হলো, বললো যে হ্যাঁ চলো, চল। ও ভাবলো যে রোজালিন্ড ওটা দেখে একটু আনন্দ পাবে। মেয়েটা সারাদিন বসে থাকে মন খারাপ করে, বাবার কথা ভাবে, মাঝে মাঝে একা একা বসে কাঁদে, স্যাড হয়ে থাকে সবসময়। ও ভাবলো যে রেসলিং ম্যাচ হবে। রেসলিং ম্যাচ মানে হচ্ছে কুস্তি। তখনকার দিনে রাজসভায় রাজারা বিভিন্ন জিনিস দেখতো, জস্টিং, রেসলিং। জস্টিং মানে হচ্ছে দুদিক থেকে দুটো ঘোড়া চালিয়ে আসবে, দুটো বড় বল্লম নিয়ে, একজনকে আরেকজনের ওটা দিয়ে মেরে ঘোড়া থেকে ফেলতে হবে, যে আগে ফেলতে পারবে সে জিতবে। তো যাই হোক, রেসলিং হচ্ছে কুস্তি, দুজন রেসলার এসে লড়বে, যে জিতবে সে পুরস্কার পাবে রাজার থেকে, জমিদারের থেকে, সেরকম ব্যাপারটা। During those times, wrestling matches were viewed by noble ladies and princesses, being a favorite sport of princes. আগেকার দিনে নোবেল লেডিজরা, সম্ভ্রান্ত বংশের লেডিরা এবং রাজকুমারীরা, প্রিন্সেসরা রেসলিং ম্যাচ দেখতো, কারণ প্রিন্স মানে রাজকুমারদের প্রিয় খেলা ছিল ওটাই। বাট হিয়ার দে থট দ্যাট দে উড ফেস আ ট্র্যাজেডি অ্যাজ এ প্র্যাকটিসড রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়াং ম্যান। কিন্তু আজকে ওরা ভাবলো যে আজকে আমরা একটা সাক্ষাৎ দুঃখের জিনিস, একটা ভয়ঙ্কর জিনিস দেখতে চলেছি, কারণ একজন অত্যন্ত দক্ষ রেসলারের সাথে, সেই রেসলারটার নাম চার্লস, একটা নতুন ছেলে লড়তে আসছে। এরপর নেক্সট আমরা দেখি, when the duke saw that both the ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, the duke asked them to dissuade the young man from fighting. যখন ডিউক দেখলো দুটো মেয়েই এসছে খেলা দেখতে, একজন সাংঘাতিক, একজন প্র্যাকটিসড রেসলার, একজন স্কিলফুল, একজন দারুণ রেপুটেড রেসলারের সাথে একটা বাচ্চা ছেলের, একদম ইয়াং ছেলের একটা খেলা, রেসলিং ম্যাচ হবে সেটা দেখতে, ডিউক ওদেরকে বলল যে ওই ইয়াং ম্যানটাকে, কম বয়সী ছেলেটাকে ডিসওয়েড করার জন্য, মানে ও যাতে না খেলে সেটাই বোঝানোর জন্য। একটা রক্তারক্তি কাণ্ড হবে, কোথায় ওই সাংঘাতিক রেসলারটা ইয়াং ছেলেটাকে ধরে তার ঘাড়ি মুটকে দিল, এইসব বললো যে ওকে বারণ করো তোমরা। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge, and then Rosalind, by her kind words, tried to change his mind from the ensuing fight. প্রথমে সিলিয়া তাকে বারণ করলো, ছেলেটাকে বলল যে এই অসম লড়াইতে তুমি নেমো না, তুমি মরে যাবে, তুমি চার্লসকে চেনো না, ও কি সাংঘাতিক, হাতির মতো চেহারা, গায়ে গন্ডারের মতো জোর, ওর সাথে নামিস না রে বাবা, ঘাড় মোটকে পিন্ডি চটকে খেয়ে নেবে, এক্ষুনি তোকে দিয়ে ব্রেকফাস্ট করে ফেলবে। আর তারপরে এইসব বলল সিলিয়া। তারপরে রোজালিন্ড বলল, কিছু কাইন্ড ওয়ার্ডস বলল, কিছু সফটভাবে ওকে গলানোর জন্য কিছু কথা বলল, এবং ছেলেটিকে দেখে বেশ পছন্দ হয়ে গিয়েছিল ওর। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভ্যালর
ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এন্ট্রিটিস মানে অনুরোধ শুনে, মেয়েদের অনুরোধ শুনে ছেলেটা আরও ডিটারমাইন্ড হয়ে পড়লো, আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়লো যে তার ভ্যালার মানে তার বীরত্ব প্রমাণ করে সে ছাড়বেই ফেয়ার লেডিজ মানে সুন্দরী মেয়েদের সামনে। মানে সুন্দরী মেয়েরা গিয়ে ওকে বলতে গেছে যে তুমি লড়ো না, তুমি লড়ো না, খুব চাপ হয়ে যাবে, খুব ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে, চার্লস মারাত্মক রেসলার, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তুমি মরেও যেতে পারো। ও এইসব বলতে ও আরও উত্তেজিত হয়ে গেছে, ও আরও মোটিভেটেড হয়ে গেছে যে না, আমাকে তো তাহলে কায়দা মেরে দেখাতেই হবে মেয়েদের সামনে। He refused to listen to them, but he said in such a graceful manner that both of the ladies became more concerned of him. সে রিফিউজ করলো, তাদের কথা সে শুনলো না, কিন্তু সে এতটা বিনম্রতার সাথে, এতটা ভদ্র ব্যবহারের সাথে তাদেরকে রিপ্লাই দিল যে তারা আরও কনসার্ন হয়ে পড়লো, আরও চিন্তিত হয়ে পড়লো, আরও তাদের ভালো লেগে গেল ছেলেটাকে। হি সেড, আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং। আমার খুব খারাপ লাগছে যে এত ভালো, এত সুন্দরী দুজন মেয়েকে আমার প্রত্যাখ্যান করতে হচ্ছে, তাদের অনুরোধ আমাকে প্রত্যাখ্যান করতে হচ্ছে। হি অলসো সেড দ্যাট হি উড লাইক দ্য লেডিজ টু উইশ ফর হিম, অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড হি উড নট বি অ্যাশেমড, অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড। সে ওই লেডিদের বলল যে তারা যেন উইশ করে তার জেতার জন্য, তার বিজয়ের জন্য, আর যদি সে হেরেও যায় তাতেও তার লজ্জার কিছু নেই, কারণ এই জগতে তার হয়ে ল্যামেন্ট করার মতো, তার জন্য কাঁদার মতো, তার দুঃখে বিলাপ করার মতো কেউ নেই। He said that he was only a person who filled up a space in this world and it would be better supplied if he vacated his space. সে বলল যে সে এমন একজন ব্যক্তি যে এই জগতের একটা জায়গা বৃথাই দখল করে রেখেছে, ফালতু দখল করে রেখেছে একটা জায়গা, আর সে মরে গেলে সে যদি তার জায়গায় ফাঁকা হয়ে যায় তাহলে বরঞ্চ বেটার হবে। দ্য রেসলিং ম্যাচ বিগ্যান। রেসলিং শুরু হলো। সিলিয়া উইশড দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট। সিলিয়া উইশ করতে লাগলো যে ছেলেটা যেন এই বিওইউটি বাউট মানে এই ধস্তাধস্তি মারামারির সময় আহত না হয়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড, কিন্তু রোজালিন্ড যেন আরও চিন্তিত। শি হ্যাড এন ইনক্লিনেশন টুয়ার্ডস হিম বিকজ শি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন। ইনক্লিনেশন মানে ঝোঁক, সে নিজের একটা ঝোঁক ফিল করতে পারছিল ছেলেটার দিকে, কারণ ওই ছেলেটার যে ফ্রেন্ডলেস কন্ডিশন, নির্বান্ধব কন্ডিশন, ছেলেটার কেউ নেই, সেটা সে নিজের সাথে রিলেট করতে পারছিল, নিজের কন্ডিশনের সাথে রিলেট করতে পারছিল। ইট সিমড দ্যাট শি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম। মনে হলো যেন রোজালিন্ড ছেলেটার প্রেমেই পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে মোদ্দা কথা আসলে, জানিস তো, রোজালিন্ড ছেলেটার প্রেমেই পড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, the inspiration that the youth got from the ladies worked wonders for him, and he defeated his opponent in such a way that for some time he could not even talk. এই যে মেয়েদের থেকে যে ইন্সপিরেশনটা পেয়েছিল ছেলেটা, সেটা দারুণ কাজ করলো। সে এত সহজে তার অপোনেন্টকে, তার অপোনেন্ট এত পোড় খাওয়া এত বড় রেসলার চার্লস, তাকে হারিয়ে দিল। সে নিজেও কিছুক্ষণ কথা বলতে পারলো না, অবাক হয়ে গেল এত। দ্য ডিউক ফ্রেডেরিক ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য ইউথ স্কিল। ডিউক ফ্রেডেরিক ছেলেটির স্কিল দেখে, ছেলেটির প্রতিভা দেখে অত্যন্ত খুশি হলো। স্কিল অ্যান্ড কারেজ, সরি, প্রতিভা এবং সাহস দেখে অত্যন্ত খুশি হলো। অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং তিনি আরও জানতে চাইলেন তার সম্বন্ধে। মানে ডিউক ফ্রেডেরিক তো বসে দেখছিলেন, তিনি যখন দেখলেন যে ওরে বাবারে, চার্লসের মতো একজন বড় রেসলারকে একটা বাচ্চা ছেলে হারিয়ে দিয়েছে, স্কিল তো দুর্দান্ত, স্কিল তো দুর্দান্ত দক্ষতা। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো। ইউথ বলল, মানে ওই ইয়াং ছেলেটা বলল তার নাম হচ্ছে অরল্যান্ডো, দ্য ইয়াংগেস্ট সান অফ স্যার রোলান্ড ডে বয়েজ। স্যার রোলান্ড ডে বয়েজের কনিষ্ঠতম পুত্র, সবচেয়ে ছোট ছেলে। স্যার রোলান্ড ডে বয়েজ ওয়াজ ডেড। স্যার রোলান্ড ডে বয়েজ মারা গিয়েছিলেন। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশড ডিউক। বিতাড়িত ডিউকের বন্ধু ছিলেন। মানে এই ডিউক ফ্রেডেরিক যে ওর দাদাকে তাড়িয়ে দিয়েছে, ওর দাদার বন্ধু ছিলেন স্যার রোলান্ড ডে বয়েজ। So on hearing that Orlando was his son, the Duke was displeased and wished he had been the son of someone else. এবার ডিউক যখন শুনলো যে অরল্যান্ডো স্যার রোলান্ড ডে বয়েজের ছেলে, ডিউক তো রেগে আগুন হয়ে গেল। সে বললো যে কি, রোলান্ড ডে বয়েজের ছেলে? সে বললো যে না, তুমি অন্য কারোর ছেলে হলে আমি খুশি হতাম। তার কারণ কি? কারণ রোলান্ড ডে বয়েজ ছিল এই ডিউকের দাদা,
মানে সত্যিকারের ভালো ডিউক যিনি ছিলেন, যাকে বিতাড়িত করা হয়েছে, তার পরম বন্ধু। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite and confessed to Celia, "My father loved Sir Roland de Boys, and if I had known that Orlando was his son, I would have added tears to my entreaties before he should have ventured." কি বলছে? Rosalind was very happy to hear Orlando was the son of one of her father's favorite. রোজালিন্ড তো খুব খুশি হলো এটা শুনে যে তার বাবার প্রিয় পাত্রদের একজনের ছেলে অরল্যান্ডো। আর সিলিয়ার কাছে সে কনফেসড করলো, সে স্বীকার করলো যে মাই ফাদার লাভড স্যার রোল্যান্ড ডে বয়েজ, আমার আমার বাবা স্যার রোল্যান্ড ডে বয়েজকে খুব ভালোবাসতেন। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, আর আমি যদি জানতাম অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিস বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড। ওই যে হি শুড হ্যাভ ভেঞ্চার্ড মানে ও যে লড়াই করতে গেল তার আগে তার এই যে আমি যে এন্ট্রিটিসগুলো করছিলাম, আমি যে রিকোয়েস্টগুলো করছিলাম, তার সাথে আমার রিকোয়েস্টের সাথে আমি কিছু টিয়ার্স অ্যাড করে দিতাম, কিছু চোখের জলও অ্যাড করে দিতাম আমার রিকোয়েস্টের সাথে। মানে কোনো ব্যাপারই নয় যেন, দিস ইজ লাইক অ্যাডিং ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড পেপসি উইথ ফ্রাইড চিকেন। কেএফসিতে গেলে বলে না যে স্যার এটার সাথে কি মেয়োনিজ নেবেন, ফ্রেঞ্চ ফ্রাই নেবেন, এটা কি কোক দেবো গ্লাসে করে? ঠিক সেই রকম যে আমি যে রিকোয়েস্ট করছিলাম ছেলেটাকে, আমি যদি জানতাম ও ডোলান্ডে বয়েসের ছেলে, আমি একটু চোখের জলও অ্যাড করে দিতাম, যেন কোনো ব্যাপারই নয়, যেন চাউমিনের সাথে চিলি চিকেন অ্যাড করে দেওয়ার মতো ইজি ব্যাপার। আচ্ছা, যাই হোক, the ladies went to him and seeing that he was sad due to the displeasure of the duke, spoke to him kindly, and Rosalind even gave him her chain from her neck and said that had she not been out of fortune, she would have given him a more valuable gift. রোজালিন্ড তার গলা থেকে খুলে তার চেনটা দিল এবং সে বলল যে যদি তার দুর্ভাগ্য না থাকতো, তার যদি সমস্ত সম্পদ সব কিছু থাকতো, সে যদি ডিউকের মেয়ে হতো, যদি সে বিতাড়িত না হতো রাজত্ব থেকে, সে তাকে আরও ভ্যালুয়েবল গিফট দিত। নিজের গলার চেনটা, তাই আর কিছু নেই বলে গলার চেনটা, সোনার চেনটা ওকে গিফট করে দিল। হোয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন, কাজিন সিস্টাররা যখন একা ছিল, দে টকড অফ দ্য ইয়াং রেসলার। তারা মানে অরল্যান্ডোকে তো চলে যেতে বলেছে ডিউক ওখান থেকে, অরল্যান্ডো খুব স্যাড আছে, তাই জন্য গিয়ে রোজালিন নিজের সোনার হারটা দিল, বললো যে ওটা অ্যাকচুয়াল নাটকে আছে, যেটা যে এটা যখনই দেখবে তুমি আমার কথা মনে পড়বে, আর জানি না কখনো আমাদের দেখা হবে কিনা, তুমি এটা মনে রেখো আমার কথা, এটা দেখে আমার কথা মনে রেখো বলে হারটা দিল। এবার হোয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন, যখন কাজিন সিস্টাররা একা ছিল, দে টকড অফ দ্য ইয়াং রেসলার, তারা ওই কম বয়সী রেসলারটার ব্যাপারে কথা বলতে লাগলো। সিলিয়া থট দ্যাট রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো অ্যান্ড শি সেড, সিলিয়া ভাবলো যে রোজালিন্ড নির্ঘাত অরল্যান্ডোর প্রেমে পড়ে গিয়েছে, আর সে বলল, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি? বলছি এটা হতে পারে, এরকম দুম করে কেউ ভালো প্রেমে পড়ে যেতে পারে? রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, আমার বাবা ডিউক ওর বাবাকে খুব ভালোবাসতো। Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. সিলিয়া বলল এটা কোনো যুক্তি নয়, তোমার বাবা ওর বাবাকে ভালোবাসতো বলে তুমি তাকে ভালোবাসবে, এটা কোনো যুক্তি নয়। আমার বাবা তোর বাবা ঘৃণা করতো, আমারও তো সেই যুক্তিতে ওকে ঘৃণা করা উচিত। এটা তো অদ্ভুত যুক্তি। নেক্সট নেক্সট কি বলছে দেখা যাক। ফ্রেডেরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইট অফ স্যার রোল্যান্ড ডে বয়েস সান। ফ্রেডেরিক মানে এই ডিউক স্যার রোল্যান্ড ডে বয়েসের ছেলেকে দেখেই রেগে আগুন হয়েছিল। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক। ব্যানিশ ডিউক মানে বিতাড়িত ডিউকের বন্ধুদের কথা তার মনে পড়ে গেল। He was lately displeased with Rosalind as she was praised for her virtues and the people pitied her for her father. সে রোজালিন্ডের ওপরও খাপ্পা হয়েছিল, কারণ রোজালিন্ডের রাজ্যের লোকে, ডিউকডমের লোকেরা রোজালিন্ডের ভার্চু মানে ভালো স্বভাব এবং তার বাবাকে ছাড়া থাকতে তার যে কত কষ্ট হচ্ছে সেই নিয়ে তার প্রতি সমব্যথী ছিল, এবং ডিউকের মোটেও সেটা ভালো লাগছিল না। নাও অল অফ এ সাডেন ফ্রেডেরিক বিকেম অ্যাংরি অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিজ হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো। মেয়েগুলো যখন অরল্যান্ডোর ব্যাপারে কথা বলছিল, তখন ফ্রেডরিক দম করে ঘরে ঢুকে বললেন এবং রেগে আগুন হয়ে গেলেন। সো হি অর্ডার্ড রোজালিন্ড টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট। তিনি রোজালিন্ডকে বললেন, এই তুইও চলে যা তোর বাবার সাথে ওই জঙ্গলে। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, বাট দ্য ডিউক টার্নড ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট। সিলিয়া তার বোনের হয়ে, তার দিদির হয়ে অনুরোধ করলো, কিন্তু
দ্য ডিউক টার্নড আ ডেফ ইয়ার মানে কালা কান, ওই কালা কান যে মিষ্টি খায় সেটা না, মানে কালা কানে যে শুনতে পায় না। অ্যাকচুয়ালি টার্নিং এ ডেফ ইয়ার কথার অর্থ হচ্ছে কোনো জিনিসের দিকে কান না দেওয়া। তো তার কোনো রিকোয়েস্টে কান দিল না। হি সেড, শি ইজ টু সাটল ফর ইউ, হার স্মুথনেস, হার ভেরি সাইলেন্স অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল অ্যান্ড দে পিটি হার। বলছে যে ওকে বুঝতে পারবি না, ওর চাল খুব সূক্ষ্ম, খুব সাটল, SUBTLE মানে হচ্ছে সাটল। হার স্মুথনেস, তার সাইলেন্স, তার ধৈর্য, তার সব কিছু লোকে ভালোবাসে, লোকে বেশি দয়া দেখায় ওর প্রতি। তুই বোকা, তুই ওর হয়ে অনুরোধ করছিস। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস ওয়েন শি ইজ গন। দেয়ারফোর ডোন্ট স্পিক অফ হার অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইরেভোকেবল। বলছে শোন, ও যদি চলে যায় লোকে তোকে আরও বেশি পছন্দ করবে, ঠিক আছে? তুই ওর ছায়ায় ঢেকে থাকিস তাই। আর আমি যে ডিসিশনটা বলে দিয়েছি ওটা ইরেভোকেবল, মানে ওটাকে আর চেঞ্জ করা যাবে না, কিছু বললে ওটা চেঞ্জ করতে পারবি না। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of her father. সিলিয়া যখন তার বাবাকে রাজি করাতে পারলো না রোজালিন্ডকে রাখার জন্য, তখন সিলিয়া বলল রোজালিন্ডকে যে আমিও তোর সাথে ফরেস্ট অফ আর্ডেনে যাব তোর বাবাকে খুঁজতে। বিফোর দে সেট আউট, প্রথমে আসল নাটকে আছে, প্রথমে রোজালিন্ড খুব বারণ করবে সিলিয়াকে, না তুই আসিস না, কেন আসবি, তুই প্রাসাদে থাক, তোর বাবা এখানে, তোর ফ্যামিলি এখানে, তুই কেন আমার সাথে যাবি খামোখা অত দূর জঙ্গলের পথে ঝুঁকি নিয়ে কষ্ট করে। তখন সিরিয়া বলবে যে আমরা সুখ দুঃখ সব কিছু একসাথে শেয়ার করে বড় হয়েছি ছোট থেকে, আমি সুখের সময় থেকেছি যখন তোর পাশে, দুঃখের সময়ও থাকবো বিফোর দ্য সেট আউট, তারা যখন বেরোলো তার আগে দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লোথস অ্যাজ ইট উড বি আনসেফ ফর টু ইয়াং লেডিস টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার। তারা বেরোনোর আগে চিন্তা করলো তাদের দামি দামি কাপড় চোপড়গুলো ছেড়ে ফেলবে, কারণ দুটো ইয়াং মেয়ে দামি দামি জামা কাপড় পরে ওই ডেঞ্জারাস রাস্তা দিয়ে যাবে, সেটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে, কত রকম বাজে লোকে ভর্তি। Rosalind thought that one could disguise herself as a male, and since she was taller than Celia, she decided to dress as a country lad, and Celia would dress as country lass. রোজালিন্ড ভাবলো যে তাদের মধ্যে যে কোনো একজনকে একটা পুরুষ মানুষের ছদ্মবেশ নিতে হবে, এবং রোজালিন্ড যেহেতু লম্বা ছিল সিলিয়ার থেকে, সে একটা কান্ট্রি ল্যাডের বেশ নিল, মানে কান্ট্রি ল্যাড মানে একটা গ্রাম্য বালকের, আর সিলিয়া একটা গ্রাম্য বালিকার, কান্ট্রি ল্যাস। দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তারা নিজেদেরকে ভাই ও বোন হিসেবে পরিচয় দেবে। রোজালিন্ড উড কল হারসেলফ গ্যানিমিড অ্যান্ড সিলিয়া উড বি কল্ড এলিয়েনা। রোজালিন্ড একটা গ্রামের ছেলের ছদ্মবেশ নিল এবং তার ছদ্মনাম নিল গ্যানিমিড, আর সিলিয়া একটা গ্রামের মেয়ে ওই ছেলেটির বোনের ছদ্মবেশ নিল এবং সে ছদ্মনাম নিল এলিয়েনা। তবে আজ এই অবধিই থাক, আমি বাকিটা আরও দুটো পার্টে কমপ্লিট করব, অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে, বইটা তো রিড করতেই হবে তোমাদের, বইটা রিড করো। আমি যেগুলো দিয়েছি বইয়ের পাতাগুলো পড়ে পড়ে আমার ভিডিওটা দেখো এবং খুব কেয়ারফুলি শোনো, খুব ক্লোজলি শোনো, কোথাও অসুবিধা হলে আবার পজ করে শোনো, এবং আমি এটা থেকে যা কোয়েশ্চেন আনসার দেওয়ার সমস্ত সেন্ড করে দেব। যদি কোথাও কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও বা মেসেজে জানাও। আর ভিডিওটা ইউজফুল মনে হলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজের আরও ভিডিও পেতে গেলে অবশ্যই নজর রাখো আমার চ্যানেলে। তাহলে আজকে এই অবধিই থাক, পরের দিন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, ভালো থেকো।